নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গতকাল ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়েছে এবং তার যে এফেক্ট সেটা আমরা মার্কেটে দেখতেও পেয়েছি। তো কিছু কিছু সেক্টর খুবই ভালো পারফর্ম করেছে, যেমন এই টেক্সটাইল সেক্টর, তার সঙ্গে সঙ্গে এই সিফুড যে সেক্টরগুলো রয়েছে সেগুলো, তারপরে জেমস জুয়েলারি এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, কারণ এদের যে এক্সপোর্ট সেগুলো বেড়ে যাবে। এবং এইগুলো বাদ দিয়েও যদি দেখি, আরো কিছু স্টক, আরো কিছু সেক্টর, আরো কিছু গ্রুপ আজকে ফোকাসে ছিল। কিছু কোম্পানি তো শুধুমাত্র এই ট্রেড ডিলের কারণে বেড়েছে, কিছু কোম্পানির জন্য কিছু নিউজ ছিল, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানি তাদের Q3 নাম্বারের পরে রিয়াকশন দেখিয়েছে। চলুন সেগুলো এক এক করে কভার করব। তো প্রথমেই একখানা স্টক দেখে নেব, যেটা গতকালে তাদের Q3 নাম্বার পেশ করেছিল। কোন কোম্পানি? এই আরতি ইন্ডাস্ট্রি। তো গতকালেই বলেছিলাম এই কোম্পানিটাকে অবশ্যই ফোকাসে রাখবেন। দেখতে পাচ্ছেন প্রায় 14.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানি যদি Q3 নাম্বারের কথা বলি, খুবই স্ট্রং একটা নাম্বার এই কোম্পানি পেশ করে দিয়েছে। এইখানে কোম্পানির নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে সেলস, এটা 1843 কোটি থেকে বেড়ে 2318 কোটি হয়েছিল। তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও বেশি ছিল। তারপরে এই অপারেটিং প্রফিট, এটাও বেশি, 231 থেকে বেড়ে হয়েছে 321 কোটি, এবং এর আগের কোয়ার্টার এটা ছিল 291 কোটি। এইখানেও ভালো জাম দেখা যাচ্ছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট ইয়ার অন ইয়ার প্রায় 3 গুণ বেড়েছে। এই 46 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 133 কোটি, যেটা কোয়ার্টারলিও অনেকটা বেশি। এর আগের কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট এটা ছিল 106 কোটি। আর এরকম স্ট্রং নাম্বারের পরে এই স্টকটা যে বাড়বে সেটা বোঝাই যাচ্ছিল, এবং সেরকম রিয়াকশন আজকের দিনে দেখাও গেছে। তারপরের কোম্পানি পিসিবিএল কেমিক্যালস লিমিটেড। আর আজকে কেমিক্যাল সেক্টরে কাজ করা বেশিরভাগ কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন তাদের যে Q3 নাম্বার পেশ করেছে, সেখানে প্রফিটে কিন্তু বড় পতন দেখা গেছে। এইখানে দেখুন এই শেয়ারটা জাম্প করেছে 13%, ডেসপাইট মানে সত্ত্বেও এই 98% এই যে প্রফিট সেটা পড়ে গেছে। আর যদি এই ট্রেড ডিলের খবরটা না থাকতো, তাহলে হয়তো এই স্টকে বড় পতন আসতো। কেমন পেশ করেছে কোম্পানির নাম্বার? যদি এখানে সেলস বেসিসে দেখি, তো এই সেলসও ডাউন হয়েছে। এই ইয়ার অন ইয়ার 2010 কোটি সেলস পড়ে হয়েছে 1845 কোটি। এর আগের কোয়ার্টারে কত সেলস ছিল? 2163 কোটি। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো জায়গাতেই কোম্পানির যে সেলস সেটা পড়েছে। তো এই সেলস পড়ে গেলে পরের যে ডেটাগুলো সেগুলো ইউজুয়ালি পড়ে যায়। এইখানে অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন, এই 317 থেকে পড়ে হয়েছে 214। এর আগের কোয়ার্টারে ছিল 266। আর যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এই 93 কোটি নেট প্রফিট পোস্ট করেছিল। সেখান থেকে এই যে প্রফিট সেটা দাঁড়িয়েছে শুধুমাত্র এই 2 কোটিতে। আর এর আগের কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট এটা ছিল 61 কোটি। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার যে এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেরকমটাও কিন্তু নয়, মানে অ্যাকচুয়ালি কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু ডাউন হয়েছে। তারপরে সম্পূর্ণ আদানি গ্রুপের স্টকগুলো আজকে ফোকাসে ছিল, কারণ এই আমেরিকার সঙ্গে এই ভারতের সম্পর্ক যখন একটু ভালো হয় তখন এই আদানি গ্রুপের কোম্পানিগুলো ভালো বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে যখন এই সম্পর্কটা খারাপ হয় তখন এই আদানি গ্রুপের স্টকগুলোতে প্রেসার দেখা যায়। কারণ এই আদানি গ্রুপের সঙ্গে দেশের যে নাম সেটা কিন্তু সরাসরি জড়িয়ে আছে বলতে পারেন। যদি এখানে আদানি গ্রুপের স্টকগুলো দেখেন, দেখতে পাচ্ছেন এসিসি প্রায় 2% বাড়া, তারপরে আদানি এন্টারপ্রাইজেস 10%-এর উপরে বেড়েছে, আদানি গ্রিন এটাও 10.5% বাড়া, আদানি পোর্টস বেড়েছে 9%-এর উপরে, আদানি পাওয়ার 6.7% বেড়েছে, অম্বুজা সিমেন্টস বেড়েছে 3.5%, তারপরে আদানি টোটাল গ্যাস লিমিটেড 4.5% বাড়া, এনডিটিভি এটা বেড়েছে 2.8%। এছাড়াও এই গ্রুপের আরো কিছু স্টক রয়েছে, সেগুলোতেও কিন্তু আজকের দিনে ভালো জাম্প দেখা গেছে। যদি কথা বলি আমেরিকার সঙ্গে বিভিন্ন কেসে আদানি বর্তমানে জড়িয়েও রয়েছে। আর মূলত এই ট্রেড ডিলের খবরের পরই এরকম আশা তৈরি হচ্ছে যে খুব তাড়াতাড়ি আদানি গ্রুপের আমেরিকার সঙ্গে যে সমস্যা সেটা মিটে যেতে পারে। এর আগে দেখতে পেয়েছিলেন এই যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারা এই আদানির বিরুদ্ধে তদন্তও চালাচ্ছে একটা ব্রাইবারি কেসের বিরুদ্ধে, যে এই আদানি গ্রুপ তারা কিছু ঘুষ দিয়ে কিছু প্রজেক্ট পেয়েছে, এবং যেখানে আমেরিকার ইনভেস্টরদের টাকা ইনভেস্ট করা রয়েছে, এবং সেই ব্যাপারে আমেরিকার যে এসিসি রয়েছে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু তদন্তও চালাচ্ছে। এবং এই ব্যাপারে এই এসিসি তারা আমেরিকার কোর্টেও গিয়েছিল, যাতে তারা এই গৌতম আদানিজিকে সেই যে সমন সেটা পাঠাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, গৌতম আদানি এগ্রিজ টু রিসিভ লিগাল নোটিস ফ্রম ইউএস মার্কেট রেগুলেটর ইন ফ্রড কেস। তো এই ফ্রড কেসের ব্যাপারে যে সমন এই আমেরিকা পাঠাবে সেটাকে গৌতম আদানি রিসিভ করতে কিন্তু এগ্রি হয়েছে, মানে নেবে, মানে এই যে কেসের তদন্ত সেটা কিন্তু এগোবে। আর দেখুন এই যে কেসের তদন্ত হবে না, সেখানে কিন্তু এরকমটা নয় যে আদানি গ্রুপ পুরোপুরি ব্যান হয়ে যাবে। হতে পারে হয়তো কিছু ছোটখাটো ফাইন লাগলো, এবং তারপরে সেই যে কেস সেটা পুরোপুরি মিটিয়েও দেওয়া হবে। আর মার্কেট এই যে আনসার্টেনিটি সেটাকে পছন্দ করে না, যে কি হবে না হবে। দেখুন ফাইন যদি বড় মাপেরও হয়ে যায়, হতে পারে তাৎক্ষণিকভাবে কিছুদিন খারাপ পারফরমেন্স দেখাবে, তারপরে আবার রিকভারি আসবে। যেমন দেখতে পেয়েছিলেন বাজেটের দিনে এই মার্কেট তাৎক্ষণিকভাবে পড়েছিল, তারপরে তো আবার বড় রিকভারিও দেখা যাচ্ছে। সেরকমটাই হবে, কিন্তু মার্কেট এটাই অ্যাভয়েড করে যখন কোনো কোম্পানিতে আনসার্টেনিটি দেখা যায়। এবং এই রিপ্লাই দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন 90 দিনের সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে তদন্ত চালাবার জন্য এই গৌতম আদানিজি তিনি কিন্তু আগেভাগেই এই ওয়াল স্ট্রিট বা আমেরিকার বড় যে লয়ার তাদের কিন্তু
হায়ারও করে নিয়েছেন। আর এই আমেরিকার এই যে রবার্ট গিউফ্রা জুনিয়র রয়েছেন, তিনি কিন্তু এই আদানির এই কেসটা দেখবেন, যিনি বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্পেরও কিছু কেস কিন্তু দেখছেন। আর এরও একটা লিঙ্ক রয়েছে যে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল হয়েছে, সেই সঙ্গে আদানির নামও উঠে আসবে। তো এই বিরোধী পক্ষ সেই দাবিটাও তুলছে। দেখতে পাচ্ছেন এই রাহুল গান্ধী, তিনি এই আদানির যে নাম সেটাকে কিন্তু ইঙ্কও করে দিয়েছেন এই ইন্ডিয়া এবং ইউএস ট্রেড ডিলের সঙ্গে। আর দেখুন এই যে খবরগুলো, এইগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে না, কারণ দেখুন সেরকম যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো তাহলে কিন্তু সেটা মার্কেট চলাকালীনই দেখা যেত। এই বিরোধী পক্ষ তাদের দিক থেকে যেটুকু করার সেটুকু কিন্তু করছে। তারপরে এই ওয়ারে এনার্জিস 11.27% বেড়েছে। এই কোম্পানিরও ভালো বিজনেস আমেরিকাতে দেখা যায়। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা কোম্পানি রয়েছে এই প্রিমিয়ার এনার্জিস, এরাও এই ওয়ারে এনার্জিস এর সঙ্গে সঙ্গেই বাড়ে। এখানেও প্রায় 7.5%-এর কাছাকাছি তেজ দেখা যাচ্ছে। যদি এই ওয়ারে এনার্জিসেরই কথা বলি, এই কিছুদিন আগেই দেখতে পাচ্ছেন এই 19শে জানুয়ারি এই কোম্পানি বড় অর্ডার পেয়েছিল, যেখানে 210 মেগাওয়াট অর্ডার ইন্ডিয়া থেকে পেয়েছিল, সেখানেই 2000 মেগাওয়াট অর্ডার এই আমেরিকা থেকে পেয়েছিল। মানে আমেরিকাতে কোম্পানির বড় প্রেজেন্স রয়েছে। আর এই ট্যারিফ কমলে এই কোম্পানিগুলোরও যে লাভ সেগুলো বাড়বে। এবং তার সঙ্গে সঙ্গে এই ওয়ারে এনার্জিস এই কোম্পানির ওপরেও একটা তদন্ত কিন্তু এই আমেরিকাতে চলছে। এরপরে যদি কথা বলি ওয়ান মোবিকুইক সিস্টেম লিমিটেড, দেখতে পাচ্ছেন একদম একটা নির্দিষ্ট লেভেলে ঘোরাফেরা করছিল এবং তারপরে সাডেন একটা বড় জাম্প দেখিয়েছে এবং দিনের শেষে 20% বেড়ে বন্ধ হয়েছে। আর মার্কেটে এরকম মুভমেন্ট কখন দেখা যায়? যখন কোম্পানিতে হঠাৎ করে খুব ভালো খবর আসে বা Q3 রেজাল্টের যখন সিজন চলে। আর এই কোম্পানি কি কারণে বেড়েছে? এই কোম্পানি তার Q3 নাম্বার পেশ করেছে। তো নাম্বার কেমন এলো? এখানে চার্ট দেখেই বুঝতে পাচ্ছেন এই নাম্বার যেটা এসেছে সেটা মার্কেটের পছন্দ হয়েছে। কেমন এসেছে নাম্বার? এখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন বেড়েছে 269 কোটি থেকে বেড়ে 289 কোটি, যেটা কোয়ার্টারলিও বাড়া। তারপরে এবিটা এর আগে দেখতে পাচ্ছেন মাইনাসে ছিল, তো সেইখান থেকে প্রফিট এসেছে 6.70 কোটি। আর যদি নেট প্রফিটের কথা বলি, এর আগে কোম্পানি সব লসেই ছিল, 55 কোটির লস, এর আগের কোয়ার্টারে 28 কোটির লস, এবং সেইখান থেকে কোম্পানি এবারে 4 কোটির প্রফিট দেখিয়ে দিয়েছে। এবং তারপরে এখানে এই যে অপারেটিং প্রফিট মার্জিন দেখতে পাচ্ছেন এই সবই মাইনাসে চলছিল, তো সেখান থেকে প্লাসে এসেছে। কোম্পানি খুব দক্ষতার সঙ্গে তার যে খরচা সেটা কমিয়েছে। এর আগে দেখতে পাচ্ছেন এই যে সেলস, তার তুলনায় এই যে এক্সপেন্সেস এগুলো বেশি হয়ে যেত। এই 270 কোটির সেলস, সেখানে খরচা 285 কোটি, কিন্তু এবারে সেলস হয়েছে 288 কোটি আর খরচা হয়েছে 282 কোটি। আর এখানে নেট প্রফিটও দেখতে পাচ্ছেন এর আগে যতগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু মাইনাসে ছিল, মানে লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে এই কোম্পানি প্রফিটেবল হয়েছে। তো এইগুলোকেই ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। এবং এই সব কোম্পানিগুলোর পরবর্তী যে কোয়ার্টারগুলো সেগুলো কিন্তু অবশ্যই ফোকাসে রাখতে হয়। তারপরে এই আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড 20%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। এই কোম্পানি কিসের কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, তিনখানা বড় বিজনেস সেগমেন্টে কাজ করে। এক হচ্ছে কন্ডাক্টর, তার সঙ্গে সঙ্গে ট্রান্সফরমার্স রয়েছে, এবং স্পেশালিটি অয়েলস, তার সঙ্গে সঙ্গে এই পাওয়ার এবং টেলিকম যে কেবলস সেইগুলো তৈরি করে থাকে। তারপরে এল&টি ফুডস লিমিটেড 14.61% বেড়েছে। কোম্পানিটা মূলত এফএমসিজি সেক্টরে কাজ করে থাকে। এখানে কোম্পানির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বাসমতি এবং তার সঙ্গে সঙ্গে আদার স্পেশালিটি রাইস, তারপরে অর্গানিক ফুডস এবং ইনগ্রেডিয়েন্টস, তারপরে রেডি টু ইট অ্যান্ড কুকিং কনভেনিয়েন্স। আর এর মধ্যে কোম্পানি সব থেকে বেশি ব্যবসা কিসের করে? এই বাসমতি এবং আদার যে স্পেশালিটি রাইস রয়েছে তার। এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ, তো এখানে প্রায় 87%-এর কাছাকাছি এই বাসমতি এবং আদার স্পেশালিটি রাইস রয়েছে। আর এই কোম্পানির একটা বড় এক্সপোর্ট আমেরিকাতে কিন্তু হয়। এইখানে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন ওয়াইজ ব্রেকআপ, এখানে আমেরিকার যে অংশ সেটা দেখতে পাচ্ছেন এই 40.8%, মানে ইন্ডিয়ার থেকেও বেশি। এই ইন্ডিয়াতে ব্যবসা 30%। আর এই আমেরিকাতে ট্যারিফ কমার প্রভাব এই কোম্পানির উপর কিন্তু সরাসরি পড়বে। তারপরে এই এলগি ইকুইপমেন্ট লিমিটেড, এই কোম্পানি বিভিন্ন হেভি যে যন্ত্রাংশ সেগুলো তৈরি করে থাকে। দেখতে পাচ্ছেন কোম্পানি কি সব যন্ত্রাংশ তৈরি করে। আর এরকম হেভি অনেক যন্ত্রাংশ এই কোম্পানি আমেরিকাতে সাপ্লাই করে থাকে। এইখানে কোম্পানির এই লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখতে পাচ্ছেন এই আমেরিকাতে কোম্পানির 23.7% ব্যবসা রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ইউরোপ, এখানে 13%, অস্ট্রেলিয়া 5%। তো এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গেও ভারতের যে ট্রেড ডিল সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। তারপরে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানি মূলত কি কাজ করে থাকে? অফরোড যে টায়ার সেগুলো তৈরি করে থাকে। মানে নর্মাল যে গাড়ি রয়েছে সেগুলো টায়ার তৈরি করে না, বড় বড় যে জেসিবি দেখতে পান, বড় বড় ট্রাক্টর, তো সেই বড় বড় যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ভেহিকেল রয়েছে তাদের টায়ার এই কোম্পানি তৈরি করে। এবং এই কোম্পানিরও বড় বিজনেস আমেরিকাতে রয়েছে। এইখানে কোম্পানির বিজনেস সেগমেন্ট দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়াতে রয়েছে 34.9%, এবং তারপরে নর্থ আমেরিকা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 15%-এর কাছাকাছি। এরপরেই ভালো মার্কেটেও কিছু শেয়ার পড়েছে, সেগুলোও চলুন দেখে নিই। তো এই গ্যাব্রিয়েল ইন্ডিয়া লিমিটেড এটা 2.39% ডাউন হয়েছে। তারপরে বরুণ বেভারেজ লিমিটেড এটা প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে। যদি এখানে নাম্বারের কথা বলি, কোম্পানির এই যে প্রফিট এটা তো 36% বেড়েছে। তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এই স্টকটা টপ লেভেল থেকে 9% পড়ে গিয়েছিল। তবে কোম্পানি কিছু ভালো এক্সপেনশনও করেছে। কোম্পানি নতুন 4খানা এই গ্রিনফিল্ড প্রোডাকশন ফেসিলিটিও তৈরি করেছে। কোথায় কোথায়? এই দেখতে পাচ্ছেন প্রয়াগরাজ, তার সঙ্গে সঙ্গে ডামতাল রয়েছে, তারপরে বক্সার রয়েছে, এবং এই মেদিনী পাথার রয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট বলছে তাদের ব্যবসা আরো ভালো হতো, কিন্তু এই ওয়েদার রিলেটেড ডিসরাপশনের জন্য তাদের ব্যবসা কিছুটা খারাপ হয়েছে। মানে গরম কম ছিল, এবং তার সঙ্গে সঙ্গে এবছর যে বৃষ্টি সেটাও বেশি
বেশি হয়েছিল। আর এই কোম্পানি কি কাজ করে থাকে, মূলত কোল্ড ড্রিঙ্কস সংক্রান্ত কাজ করে থাকে। তো এই গরম কম থাকার কারণে কোম্পানির যে জিনিসপত্র সেগুলো কিন্তু সেভাবে বিক্রি হয়নি, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই 50 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তো এই নাম্বারের পরেও কেন পড়লো, নাম্বারটা মোটামুটি ভালোই ছিল, প্রফিট বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট মার্জিন, এটা কিন্তু পড়েছে এই 16% থেকে পড়ে হয়েছে 15%। এর আগের কোয়ার্টারের কথা ছিল 23%। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কোয়ার্টারলিও দেখেন, কোয়ার্টারলিও কোম্পানির নেট প্রফিট ডাউন হয়েছে এই 745 কোটি থেকে পড়ে হয়েছে 260 কোটি। এবং এই সেলসের দিকেও কোয়ার্টারলি ডাউন হয়েছে। তারপরে পিবি ফিনটেক লিমিটেড 6.80% পড়ে বন্ধ হয়েছে। কোম্পানির নাম্বার এটা ভালো ছিল, কিন্তু কিছু কিছু ব্যাপারে বিভিন্ন অ্যানালিস্টরা কিছু কনসার্ন জারি করেছে। যেমন দেখতে পাচ্ছেন এই কিউআইপি নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি রিসেন্টলি এই যে হেলথ কেয়ার বিজনেসে এন্ট্রি নিয়েছে এই 4 সেই ব্যাপারে কিছু সতর্কতা জারি করেছে, এবং তার সঙ্গে সঙ্গে টার্গেট প্রাইস সেটা কমিয়ে দিয়েছে। যদি এখানে মতিলাল অসওয়ালের কথা বলি, এরা আগে টার্গেট প্রাইস দিয়েছিল 2000 টাকা, সেখান থেকে কমিয়ে কত করেছে 1750। যদিও এটা বর্তমান প্রাইসের ওপরে, তবুও এই টার্গেট প্রাইস কাট করাটা এটা কিন্তু মার্কেট নেগেটিভ ভাবেই নেয়। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই যে জেএম ফাইন্যান্সিয়াল, এরা দেখতে পাচ্ছেন আগে 1830 এর টার্গেট দিয়েছিল, সেখান থেকে কমিয়ে বর্তমানে টার্গেট রেখেছে 1750। মানে দুজনেই প্রায় 1750 এর কাছাকাছি টার্গেট দিয়েছে, কিন্তু আগের যে টার্গেট প্রাইস সেটা কমিয়ে দিয়েছে। তারপরে এই এনএমডিসি স্টিল লিমিটেড 2.04% পড়েছে। কোম্পানিটা তার নাম্বার পেশ করেছে। কোম্পানি যদিও এই রেভিনিউ এটা বেড়েছে 42% বেড়েছে, তবে কোম্পানি এখন এই 244 কোটির নেট লস কিন্তু পোস্ট করেছে। তারপরে আরো কিছু কোম্পানি যেমন এই রেনবো চিলড্রেন মেডিকেয়ার, এটা 3.11% ডাউন। তারপরে চেন্নাই পেট্রো, এটা পড়েছে 2.64%। এবং তার সঙ্গে সঙ্গে ওলা ইলেকট্রিক, এখানে প্রায় 3.5%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। আর এরপরে যদি কথা বলি আজকের দিনের কোয়ার্টার 3 রেজাল্টের ব্যাপারে, তো কোন কোম্পানিগুলো আজকে তাদের রেজাল্ট পেশ করবে, এখানে কিছু কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, এই আদানি এন্টারপ্রাইজেস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এনএমডিসি, এটা তো নাম্বার পেশ করে দিয়েছে, বাজাজ ফাইন্যান্স রয়েছে। এরকম মোট 108খানা কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। আরো কিছু কোম্পানি বরুণ বেভারেজ, এটা আলোচনা করলাম। তারপরে পিডিলাইট ইন্ডাস্ট্রি রয়েছে, সোলার ইন্ডাস্ট্রি রয়েছে, জাইডাস ওয়েলনেস, ম্যানকাইন্ড ফার্মা রয়েছে, তারপরে কানসাই নেরোল্যাক, গোদরেজ অ্যাগ্রোভেট, ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন, তারপরে ফার্স্ট সোর্স সলিউশন রয়েছে, সারেগামা ইন্ডিয়া, ত্রিবেণী টারবাইন রয়েছে, শিলা ফোম, পিসিবিএল কেমিক্যাল, এটাও আলোচনা করা হয়েছে, ক্যাস্ট্রল ইন্ডিয়া, তারপরে সিগনেচার গ্লোবাল রয়েছে, তারপরে এই জেকে লক্ষ্মী সিমেন্ট রয়েছে, এবং এই আদিত্য বিড়লা ক্যাপিটাল। তো এরকম কিছু কোম্পানি তাদের নাম্বার কিন্তু আজকের দিনে পেশ করতে চলেছে, এবং কিছু কোম্পানি ইতিমধ্যেই তাদের যে নাম্বার সেটা পেশ করে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।